আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি। আজকের এই যে নতুন ক্লাসটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, সেখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি চা চাষের অনুকূল পরিবেশ। এটা নিয়েই আজকের ক্লাসটা আলোচনা করছি। তো এর আগে কিন্তু এই চ্যানেলে তোমাদের জন্য আরও কিছু অনুকূল পরিবেশ আলোচনা করা হয়েছে। সেইগুলো হচ্ছে ধান, গম, কফি, এগুলো নিয়ে কিন্তু আগেই আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করছি চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। তো এই যে ক্লাসটা, এটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলেই কিন্তু তোমাদের এই প্রশ্নটা যখন বড় প্রশ্নের আকারে আসবে 5 মার্কের প্রশ্ন হিসেবে, তখন কিন্তু পরীক্ষার হলে তুমি খুব সহজেই গুছিয়ে উত্তরটা লিখে আসতে পারবে। সেখানে কোন কোন পয়েন্ট রাখতে হবে, সেই পয়েন্টগুলোকে তুমি কিভাবে বিবৃত করবে, পুরোটা নিয়ে আজকের এই ক্লাসটা। আর এর আগে যে ক্লাসগুলোর কথা তোমাদের বললাম, সেটা যদি তোমাদের এখনও না দেখা হয়ে থাকে আর যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্কটা পেয়ে যাবে। তাহলে ওই ভিডিওগুলোও দেখে নিতে পারো। কোন ভিডিওগুলো? না, ধান চাষের অনুকূল পরিবেশ, গম চাষের অনুকূল পরিবেশ, কফি চাষের অনুকূল পরিবেশ, এইগুলোর কথা বললাম। তো চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করি আর দেরি না করে। তো চা চাষের অনুকূল পরিবেশ এটা আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে চা সম্পর্কে একটু জানতে হবে। দেখো, চা এটা আসলে কি একটা পানীয় ফসল। এই যে পানীয় ফসল, এটা কিন্তু ভারতের মধ্যে একেবারে প্রথম শ্রেণীর পানীয় ফসল। পানীয় ফসল হিসেবে তোমাদের চা আর কফি রয়েছে। কফিটা কিন্তু স্থান পায় চায়ের পর। তাহলে প্রথম গুরুত্বপূর্ণ যে পানীয় ফসল সেটা হচ্ছে চা। তো এই যে আমরা চায়ের কথা বলছি, সেই চা উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে 2017 সালের পরিসংখ্যান অনুযায়ী। তো এই চায়ের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করার আগে তোমাদের বলি, এই প্রশ্নটা মূলত 5 মার্কের প্রশ্ন হিসেবে আসে। 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমি প্রতিটা প্রশ্নের জন্যই বলেছি সেখানে তোমরা 2 থেকে 3 লাইন একটা ইন্ট্রোডাকশন বা ভূমিকা দিয়ে দেবে, তারপরে লেখাটা শুরু করবে। তাহলে তোমরা এই চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করতে গেলে সেখানে যে ইন্ট্রোডাকশনটা দেবে সেটা এরকমই তুমি দিতে পারো যে ভারতের একটি অন্যতম প্রধান পানীয় ফসল হলো চা। এই চা উৎপাদনে বিশ্বের মধ্যে ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে 2017 সালের পরিসংখ্যান অনুযায়ী। এই চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি নিম্নরূপ। এই পর্যন্ত তোমরা ইন্ট্রোডাকশন দিয়ে দিলে। এবার এর আগে কৃষির তোমরা আরও যে ফসলগুলো সম্পর্কে পড়েছো সেখানে নিশ্চয়ই দেখেছো যে অনুকূল ভৌগোলিক পরিবেশকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। সেখানে 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তো আমরা এখানে চায়ের ক্ষেত্রেও সেটাই করব। অনুকূল পরিবেশকে দুটো ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ আর একটা অনুকূল অর্থনৈতিক পরিবেশ। তো তোমরা এই প্রাকৃতিক পরিবেশ বলে পয়েন্ট করার পর সেখানে তোমরা এটাই লিখবে যে চা চাষের জন্য গুরুত্বপূর্ণ অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হলো নিম্নরূপ। এই পর্যন্ত দেওয়ার পর হাইফেন দিয়ে দিলে। এবার অনুকূল প্রাকৃতিক পরিবেশকে আমরা মূলত কি কি সেখানে লিখতে পারি? জলবায়ু লিখতে পারি, মৃত্তিকা লিখতে পারি, ভূমির প্রকৃতি লিখতে পারি। জলবায়ুকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি, উষ্ণতা আর বৃষ্টিপাত। সেইভাবেই তোমরা পুরো ছকটা করে সেই অনুযায়ী মনে রাখার চেষ্টা করবে। জিস্ট করে করে পড়বে পড়ার সময়, তাহলে খুব সহজেই মনে থেকে যাবে এবং উত্তরটাও তুমি সহজভাবে লিখে আসতে পারবে। তাহলে এখানে প্রথমেই তুমি যে জলবায়ু পয়েন্ট করছো সেখানে তুমি এটা প্রথমে লিখে দাও যে চা মূলত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের ফসল। অল্প উষ্ণ, অধিক আর্দ্র মৌসুমী জলবায়ু অঞ্চলের পার্বত্য এলাকায়, ঢালযুক্ত এলাকায় মূলত চায়ের চাষ হয়। তো এখানে তুমি জলবায়ুর সাব পয়েন্ট হিসেবে প্রথমেই যেটা করতে পারো সেটা হচ্ছে উষ্ণতা। সেখানে তুমি পয়েন্টটাকে এইভাবেই বিবৃত করবে যে চা চাষের জন্য গড়ে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রার প্রয়োজন হয়। তবে চা চাষের জন্য একেবারে আদর্শ উষ্ণতা হচ্ছে গ্রীষ্মকালীন উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে চা চাষের জন্য একেবারে আদর্শ উষ্ণতা। আর এখানে তোমরা এটাও যোগ করে দিতে পারো তার সঙ্গে সঙ্গে যে সামান্য গ্রীষ্মকালীন উষ্ণতা সহ্য করে নিতে পারে চা গাছ। আবার একটু বেশি শীতল, যে শীতলতা শীতের সময়, শীতকালের সময়, সেটাও কিন্তু চা গাছ সহ্য করতে পারে। তবে যেটা সহ্য করতে পারে না সেটা হচ্ছে শীতকালের তুষারপাত আর গ্রীষ্মকালের ঝোড়ো আবহাওয়া, এটা কিন্তু সহ্য করতে পারে না। অর্থাৎ শীতকালের তুষারপাত আর গ্রীষ্মকালের শিলাবৃষ্টি, এগুলো চা গাছের মারাত্মকভাবে ক্ষতি করে। এরপরে সাব পয়েন্ট হিসেবে তোমরা করতে পারো বৃষ্টিপাত। সেই পয়েন্টটাকে এইভাবেই বিবৃত করা যাবে যে চা চাষের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন হয়। প্রায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার পর্যন্ত হওয়া প্রয়োজন।
তবে প্রতি মাসে নিয়মিত বৃষ্টিপাত চা গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এটা হয়ে গেল বৃষ্টিপাত। আর এরই সঙ্গে সাব পয়েন্ট হিসেবে তোমরা আরও একটা করতে পারো, সেটা হচ্ছে আর্দ্রতা। মানে উষ্ণতা, বৃষ্টিপাত, তার সঙ্গে আর্দ্রতা করতে পারো। আর আর্দ্রতা পয়েন্টটাকে তোমরা এভাবে লিখতে পারো যে বাতাসে মাঝারি ধরনের বা মাঝারি মানের আর্দ্রতা যদি থাকে তাহলে সেটা চা গাছের জন্য খুবই আদর্শ হয়ে থাকে। এইভাবে তাহলে আমরা জলবায়ু পয়েন্টটাকে বিবৃত করতে পারি। আর তারপরের যে পয়েন্টটা তোমরা দিতে পারো সেটা হচ্ছে মৃত্তিকা। এই মৃত্তিকা পয়েন্টটায় তোমরা এরকমই লিখবে যে মূলত লোহা এবং ম্যাঙ্গানিজ মিশ্রিত অম্লধর্মী উর্বর মাটিতে চা চাষ ভালো হয়। তাছাড়া পটাশ এবং ফসফরাস মিশ্রিত যে মাটি সেখানেও চায়ের চাষ খুব ভালো হয়। এখানে তোমরা এই লাইনটাও লিখতে পারো যে মাটিতে যদি ফসফরাস আর পটাশের উপস্থিতি থাকে বা সমৃদ্ধি থাকে তাহলে তা কিন্তু চায়ের সুগন্ধ বাড়াতে সাহায্য করে। যেমন উদাহরণ হিসেবে তোমরা দিতেই পারো দার্জিলিংয়ের চা, যেটা আমরা জানি যে সে তার স্বাদে সুগন্ধে পৃথিবী বিখ্যাত। এই হলো মৃত্তিকা পয়েন্ট। এর পরের পয়েন্টে তোমরা করতে পারো ভূপ্রকৃতি। সেখানে তোমরা এইভাবেই লিখতে পারো যে মূলত পাহাড়ের ঢালু অংশে যেখানে জল নিকাশের সুবিধা রয়েছে সেই অংশে চায়ের চাষ খুব ভালো হয়। তবে বর্তমানে অল্প ঢালুযুক্ত যে সমভূমি এলাকা সেখানেও কিন্তু চায়ের চাষ করা হচ্ছে। তাহলে এটা থেকে, এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম যে চা গাছের গোড়ায় জল জমা চলবে না, কিন্তু জলটা মানে হতে হবে, জলটা পাবে গাছটা, কিন্তু গাছের গোড়ায় জল জমা থাকা চলবে না। সেই কারণেই ঢালু জমিতে বেশি পরিমাণে ভালোভাবে আদর্শভাবে চাষ হতে পারবে চায়ের। আর সেখানে নিকাশি ব্যবস্থাটা ভালো হতে হবে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটাও বেশি হতে হবে। এখানেও তোমরা একটা লাইন এক্সট্রা হিসেবে দিতে পারো যে খুব উঁচু পার্বত্য এলাকা যেটা তুষার মুক্ত, সেই রকম এলাকায় কিন্তু চা গাছ খুব ভালো পরিমাণে হতে পারে। তো এই যে আমরা প্রাকৃতিক পরিবেশ আলোচনা করছি, সেখানে যেমন জলবায়ু একটা পয়েন্ট হলো, মৃত্তিকা একটা পয়েন্ট হলো, ভূপ্রকৃতি একটা পয়েন্ট হলো, ঠিক তেমনি আর একটা পয়েন্ট তোমরা রাখতে পারো, সেটা হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ বা গাছ। চা গাছ কি হয়, ছোট ছোট গাছ হয়, নরম পাতাওয়ালা গাছ হয়। এই পাতাগুলো কি হয়, অত্যধিক প্রখর সূর্যকিরণ সহ্য করতে পারে না। তার জন্য কি প্রয়োজন হয় না, সেখানে একটা শেডিং এর প্রয়োজন হয়, একটা ছায়ার প্রয়োজন হয়। তার কারণে কি হয় না, চায়ের যে বাগান বা বাগিচা তার আশেপাশে বড় বড় গাছ রোপণ করা হয় যাতে ওই চা গাছগুলো ছায়া পায়। তাহলে তোমরা এই যে ছায়া প্রদানকারী বৃক্ষ, এটা যখন পয়েন্ট করবে সেখানে তুমি বিবৃত করবে কিভাবে না, প্রখর সূর্যের তাপ থেকে চা গাছকে রক্ষা করার জন্য চা বাগানের মধ্যে মাঝে মাঝে ছায়া প্রদানকারী গাছ রোপণ করা হয়। ব্যাস, এই হলো আমাদের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। মানে ভৌগোলিক পরিবেশের মধ্যে আমরা প্রাকৃতিক পরিবেশটা এতক্ষণ আলোচনা করলাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অনুকূল অর্থনৈতিক পরিবেশের মধ্যে সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টের কথা বলতেই হবে সেটা হচ্ছে সুলভ দক্ষ শ্রমিক। চায়ের যে প্রসেসিং, সেই পুরো প্রসেসটা করার জন্য কিন্তু বিভিন্ন পর্যায়ে অনেক শ্রমিকের প্রয়োজন হয় এবং তাদেরকে যথেষ্ট পটু বা দক্ষ হতে হয়। এই চা গাছ থেকে পাতা তোলার জন্য মূলত বিশেষ করে মহিলা শ্রমিক বিশেষ প্রয়োজন হয়। আর এই বিভিন্ন পর্যায়ের যে কাজগুলোর কথা বলছি সেই হিসেবে তোমরা উল্লেখ করতেই পারো যে চা গাছের পরিচর্যা করা, আগাছা পরিষ্কার করানো, নিড়ানো, গাছ থেকে পাতা তোলা, সেটাকে শুকনো করা, তারপর তার প্রক্রিয়াকরণ ঘটানো, প্যাকেটজাত করা বা টিনবন্দি করা, এই সমস্ত কাজের জন্য কিন্তু প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় এবং তাদেরকে যথেষ্ট দক্ষ হতে হয়। এর পরের পয়েন্ট করতে পারো চারা রোপণ। এই জায়গায় তোমরা এইভাবে বিবৃত করতে পারো যে চায়ের বাগানে যে গাছটা লাগানো হয় বা রোপণ করা হয় সেটা খুব ছোট ছোট গাছকে লাগাতে হয় এবং কয়েক বছর ধরে কিন্তু সেটার পরিচর্যা করতে হয় বা সেটা দেখভাল করতে হয়। তারপর তা থেকে উৎকৃষ্ট মানের চা সংগ্রহ করা সম্ভব হয়। এরপরের পয়েন্টে করতে পারা যাবে সেটা হচ্ছে সার প্রয়োগ। এখানে তোমরা অতি অবশ্যই যে পয়েন্টটা মানে যে লাইনটা উল্লেখ করবেই সেটা হচ্ছে যে চা গাছ খুব দ্রুত মাত্রায় মাটির যে উর্বরতা শক্তি সেটাকে কমিয়ে ফেলে, হ্রাস করে দেয়। তার কারণে মাঝে মাঝে চা বাগানে নাইট্রোজেন, জিঙ্ক, পটাশিয়াম যুক্ত যে সার সেগুলোকে প্রয়োগ করতে হয়। পরিমিত মাত্রায় জৈব সার আর রাসায়নিক সারের প্রয়োগের মাধ্যমেই কিন্তু আবার সেই উর্বরা শক্তিকে ফিরিয়ে আনা যায়। এটা একটা পয়েন্ট হয়ে গেল। এর পরের পয়েন্টে তোমরা করতে পারো মূলধন। এই পয়েন্টটাকে তোমরা যখন বিবৃত করবে তখন এইভাবেই করতে পারো যে চায়ের জন্য বাগান কেনা,
চারা রোপণ করা, শ্রমিকের মজুরি প্রদান করা, চা গাছের রক্ষণাবেক্ষণ, তার পরিচর্যা, বাগানে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার, সার প্রয়োগ, এই বিভিন্ন ক্ষেত্রে অনেকটা বেশি পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। তাই বেশি পরিমাণে মূলধন বিনিয়োগ করলে তা চা চাষের পক্ষে আদর্শ হয়ে ওঠে। এর পরের পয়েন্টে তোমরা করতে পারো আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাহিদা। এই পয়েন্টটাকে তোমরা কিভাবে লিখবে? আভ্যন্তরীণ মানে কি? দেশের ভেতরের, আন্তর্জাতিক মানে দেশের বাইরে। তাহলে দেশের আভ্যন্তরীণ চাহিদা যদি থাকে এবং বিদেশে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যদি চায়ের যথেষ্ট চাহিদা থাকে, তার যদি মূল্য থাকে যথেষ্ট, তাহলেই কিন্তু সেটা চা চাষের জন্য আদর্শ হয়ে উঠবে, উপযোগী হয়ে উঠবে, সহায়ক হয়ে উঠবে। তাহলে উন্নত বাজার প্রয়োজন, চাহিদা থাকলে তবেই উন্নত বাজার থাকা সম্ভব। সেই কারণে এই পয়েন্টটাকে তোমরা এইভাবেই লিখতে পারো যে দেশের অভ্যন্তরের চাহিদা এবং বৈদেশিক ক্ষেত্রে যদি চায়ের চাহিদা যথেষ্ট থাকে তবেই কিন্তু সেটা চা চাষের জন্য আদর্শ হয়ে ওঠে। এরপরে আরও যে পয়েন্টটা তোমরা রাখতে পারো সেটা হচ্ছে উন্নত পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা। দেখো, বাগান থেকে চাটাকে তুলতে হবে, তুলে সেটা কারখানা পর্যন্ত পৌঁছাতে হবে, কারখানায় পুরো প্রসেসিং হতে হবে, তারপর সেই চাটাকে আবার বাজারে জাত করতে হবে, মানে বাজারে প্রেরণ করতে হবে। এবার সেটা আন্তর্জাতিক বাজার হতে পারে, আভ্যন্তরীণ বাজার হতে পারে। এই সমস্ত যে কাজকর্ম, তার জন্য উন্নত পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা যদি থাকে তাহলে সেইটা ঠিকই হবে না, চা চাষকে খুব লাভজনক একটা ব্যবসায় পরিণত করতে পারবে। তোমরাও এই পয়েন্টটাকে এইভাবেই বিবৃত করতে পারো, উন্নত পরিবহন বা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাগান থেকে চা কারখানায় পৌঁছানো এবং কারখানায় প্রসেসিং হয়ে যাওয়ার পর সেই চাকে আভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজারে প্রেরণ করতে খুব সুবিধে হয়, যা চা চাষকে একটা লাভজনক ব্যবসায় পরিণত করতে সাহায্য করে। এখানে তোমরা আরও একটা পয়েন্ট দিতে পারো, সেটা হচ্ছে কারখানা। এই ক্ষেত্রে তোমরা এটা একটা লাইনেই শুধু লিখে দেবে যে চা বাগানের কাছাকাছি চায়ের কারখানা থাকাটা খুব জরুরি বা দরকারি। ব্যাস, এই হয়ে গেল আমাদের টোটাল অর্থনৈতিক পরিবেশ। তাহলে আমরা অনুকূল ভৌগোলিক পরিবেশকে দুটোভাবে আলোচনা করে নিলাম, অনুকূল প্রাকৃতিক পরিবেশ আর অনুকূল অর্থনৈতিক পরিবেশ। এইভাবে পুরো উত্তরটাকে গুছিয়ে তোমরা তোমাদের মতন করে লিখে নেবে। 5 মার্কের যেহেতু প্রশ্ন, তাই উত্তরটাকে টু দ্য পয়েন্ট তো অতি অবশ্যই হতে হবে। পয়েন্টগুলো সমস্তটাই রাখার চেষ্টা করবে, এবার প্রতিটা পয়েন্টকে 1-2 লাইনে বিবৃত করে দেওয়ার চেষ্টা করবে। আর তার সঙ্গে সঙ্গে উত্তরটা তখনই আরও পরিপাটি হবে যখন তুমি একটা ভারতের ম্যাপ এঁকে সেখানে চিহ্নিত করে দেবে যে কোন কোন অঞ্চলগুলো চা উৎপাদক অঞ্চল হিসাবে বিখ্যাত, সেই তার মধ্যে কয়েকটাকে চিহ্নিত করে দেবে একটা ছোট্ট ম্যাপ এঁকে। তাহলেই কিন্তু তোমার এই উত্তরটা পুরোপুরি একেবারে কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষকের কাছ থেকে তুমি পুরো নাম্বারটাই আদায় করে নিতে পারবে। এই পদ্ধতিতে তোমরা তোমাদের লেখাটা তাহলে লিখে নিতে পারো। আর যদি এটা তোমরা নোটস আকারে পেতে চাও তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি তোমাদের জন্য সেটাও নিয়ে আসার চেষ্টা করব। ক্লাসটা কেমন হলো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও। যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটার হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তার সঙ্গে সঙ্গে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে দেবে। সকলে সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম।